আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার মাইক অফ করা। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমাদের হচ্ছে পেরিফেরাল ইন্টারফেসিং এর 8 নম্বর ক্লাস। সবার মাইক্রোফোন অন আছে, অসুবিধা নাই। কেউ যদি প্রশ্ন করতে চাও কথা বলতে পারবা, সমস্যা নেই। স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা, পেরিফেরাল ইন্টারফেসিং এর লেকচার নাম্বার হচ্ছে 8। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। জি আচ্ছা আচ্ছা, আজকে আমাদের যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার, অপটিক্যাল ক্যারেক্টার রিডার, ডিসপ্লে টেকনোলজি, ক্যাথোড রে টিউব বা সিআরটি, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে বা এলসিডি, আর একটা হচ্ছে ইলেকট্রোলুমিনেন্স ডিসপ্লে। আর আজকে যে টপিকগুলো পড়াবো তার উপরে কোশ্চেন। প্রথমে আসো, আমরা পড়বো হচ্ছে ওএমআর কাকে বলে। ওএমআর হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। এটা মোটামুটি তোমরা অনেকেই পরিচিত অপটিক্যাল মার্ক রিডার সম্পর্কে। যেমন ধরো আমরা এমসিকিউ যে পরীক্ষা দিয়ে থাকি, এমসিকিউ পরীক্ষা আমরা কি করি, বিভিন্ন বৃত্ত ভরাট করে থাকি। যেমন এই যে বিভিন্ন শীট থাকে, বা আমাদের পরীক্ষার যে উপরের কভার পেজ থাকে সেখানে আমরা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার লিখে বৃত্ত ভরাট করে দিই। এই বৃত্ত ভরাট করে দেওয়ার পরে সেটা কম্পিউটার সেটা রিড করতে পারে, এটা ইনপুট, কম্পিউটার ইনপুট হিসাবে কাজ করে। আমরা যদি এই রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার বা যে একে কত কোনটা সঠিক উত্তর, দুই কোনটা সঠিক উত্তর, এভাবে যদি আমরা যদি ম্যানুয়ালি এটাকে প্রসেস করি সেটা কিন্তু অনেক সময় লাগবে। কিন্তু কম্পিউটারের মাধ্যমে যদি আমরা যদি স্ক্যান করে সুন্দর করে ইনপুট নেওয়া যায় তাহলে কিন্তু খুব দ্রুত হবে। আগে এক সময় দেখা যাইতো যে আমাদের পরীক্ষার রেজাল্ট দিতে 3 মাস 4 মাসও সময় লাগতো অনেক সময়। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে 1 মাস 2 মাসের মধ্যে আমাদের দেখা যায় 10-12 লক্ষ স্টুডেন্টের রেজাল্ট দেওয়া সম্ভব হচ্ছে। কারণ হচ্ছে এই টেকনোলজি চলে আসার কারণে, অপটিক্যাল মার্ক রিডার আসার কারণে।
যে দ্রুত সে যে এমসিকিউ যে পেজগুলো সে স্ক্যান করে কোনটা সঠিক উত্তর কোনটা ভুল উত্তর সেটা কিন্তু মানে কম্পিউটার ডিটেক্ট করে। এখন আর সেটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে একটা ফর্ম থাকে, এটা আগে থেকেই প্রি প্রিন্টেড একটা ফর্ম থাকে, আগে থেকেই এটা তার ওই যে স্ক্যানার থাকবে তার উপযোগী একটা ফর্ম জেনারেট করা থাকবে এবং তার পজিশন বলা থাকবে, কোন পজিশনে কি লেখা থাকবে, কোনটা রোল নাম্বার, কোন পজিশনে উপরের দিকে রোল নাম্বার থাকবে না ডান পাশে রোল নাম্বার থাকবে, কোন পজিশনে কি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, সেটা প্রত্যেকটা এক্সাক্ট পজিশন কোঅর্ডিনেট সিস্টেমে এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমে এক্স্যাক্টলি বলা থাকবে। এরপরে ওই পজিশন অনুসারে আমরা ওই চারটা ঘর থাকে, একের জন্য দেখা যাচ্ছে এ বি সি ডি চারটা অপশন থাকবে। এখন এই এর জন্য ধরো বৃত্তটা যেটা ভরাট করি তাহলে ওখানে ডার্ক থাকবে, কালো ডার্ক থাকবে, আর যেটা আমরা উত্তর দিব না সেটা থাকবে আমাদের হচ্ছে হোয়াইট থাকবে। এখন যখন স্ক্যানারে এইটা এই পেজটা দেখো, এটা একটা স্ক্যানার, এই পেজটা যখন সে স্ক্যান করবে এখানে লাইট দিয়ে এখানে লাইট দিয়ে কি হবে, এখানে লাইট লেজার লাইট এই পেজটার উপর পড়বে এবং এটা দুইটা টেকনোলজি আছে, একটা হচ্ছে লেজার লাইটে পাস হয়ে চলে পেজটার অপর প্রান্তে পাস হয়ে চলে যাবে, আরেকটা হচ্ছে রিফ্লেক্ট হয়ে ফিরে আসবে, দুইটা টেকনোলজি আছে। এখন দেখো যেখানে লেজার লাইটে পড়বে সেখানে রিফ্লেকশন এবং আর যেখানে ডার্ক আছে হোয়াইট প্লেস এবং ডার্ক প্লেস দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, যেখানে ডার্ক সেখানে এক ধরনের রিফ্লেকশন হবে আর যেখানে হোয়াইট অংশ সেখানে এক ধরনের রিফ্লেকশন হবে। এই লাইট থেকে রিফ্লেক্ট হয়ে ডার্ক অংশের জন্য রিফ্লেকশন সেন্সরে যখন ফিরে আসবে সেন্সর ডিটেক্ট করতে পারবে যেটা কোন পজিশনে আসলে ডার্কটা দেওয়া আছে, ওই অনুসারে কিন্তু সেন্সর থেকে একটা আউটপুট কম্পিউটারে চলে যাবে। এই কম্পিউটারে দেখেন এই যে আউটপুট শিট দেখো, এখানে এক্সেল শিটের মতো এখানে দেখানো হচ্ছে, দেখো এক্সেল শিটের মতো এর অ্যান্সার কি বির অ্যান্সার কি, তুমি কোন অংশটা ডার্ক দেওয়া হয়েছে সেটা আউটপুট সফটওয়্যার দেওয়া থাকবে কম্পিউটার, ওই সফটওয়্যার আউটপুট আকারে এখানে চলে আসবে। পরবর্তীতে ওই সফটওয়্যারের ভ্যালুগুলো দেখে অ্যানালাইসিস করে বিভিন্ন ধরনের রিপোর্ট জেনারেট করা যাবে, বিভিন্ন গ্রাফ বা চার্ট এগুলো জেনারেট করে অ্যানালাইজ করা যাবে যে হ্যাঁ আমাদের কে পাস করলো কে ফেল করলো কত মার্কস পাইলো। এটা হচ্ছে মোটামুটি ওভারঅল একটা অপটিক্যাল মার্ক রিডার টেকনোলজি। এরপর আসো ওসিআর, অপটিক্যাল ক্যারেক্টার রিডার। অপটিক্যাল ক্যারেক্টার রিডার এবং ওসিআর এর মধ্যে পার্থক্য আছে, ওটা হচ্ছে ডট বা একটা মার্ক চিহ্ন ডিটেক্ট করতে পারে কোন জায়গায় তুমি বৃত্তটা ভরাট করছো, আর ওসিআর হচ্ছে একটা শেপ অর্থাৎ একটা ক্যারেক্টার একটা প্যাটার্ন সে রিড করতে পারে। যেমন উদাহরণস্বরূপ তুমি যদি তোমার একটা নোট আছে, তোমার একটা ক্লাস নোট আছে, সে তুমি মোবাইলে ছবি তুললা, এখন মোবাইলে ছবি তোলার পরে তুমি সেটাকে তুমি কম্পিউটারে নিয়ে গেলা, নেওয়ার পরে তুমি যদি উদাহরণস্বরূপ তোমার ধরো আমি এখানে একটা টেক্সট এখন এই লেখাটা কপি করতে পারবো বা কিছু কিছু পিডিএফ ফাইল আছে দেখা যায় লেখা কপি করা যাচ্ছে, ওয়ার্ড থেকে লেখা কপি করা যাচ্ছে, তুমি অংশবিশেষ কিন্তু ছবি থেকে কিন্তু অংশবিশেষ কপি করতে পারবে না, কারণ এটা টেক্সট ফরম্যাটে নেই। টেক্সট ফরম্যাটে থাকলে কি হবে, তুমি জিনিসটা লেখাটাকে যেটুকু অংশ লেখা কপি করতে পারবা বা মাঝখানে একটা শব্দ যদি অ্যাড করতে চাও অ্যাড করতে পারবা বা ফন্ট সাইজ ছোট বড় করতে পারবা। যখন ইমেজ আকারে থাকবে তুমি কিন্তু এটাকে আর মডিফাই করতে পারবা না। এখন এই কিছু কিছু কাজ আছে যেমন হচ্ছে বিভিন্ন বিজনেস ডকুমেন্টস পাসপোর্টে বা ইনভয়েস বা বিভিন্ন জায়গায় ডাটাগুলো রিড করতে হয় এখানে কি লেখা আছে, হ্যাঁ, বা আমাদের অনেক সময় অনেক নোট আছে যেটা অনেক লেখা সেগুলোকে আমাদের টেক্সট ফরম্যাটে নিতে হবে, যেটাকে আমরা নিজেরা পরবর্তীতে আবার এডিট করে হ্যাঁ সুন্দর করে বিভিন্ন অ্যারেঞ্জমেন্টে ফন্ট সাইজ বড় ছোট করে এটাকে আমরা পরবর্তীতে এটাকে ইউজ করতে পারবো। সেই প্যাটার্ন নিতে হলে আমাদের কি লাগবে, ওসিআর লাগবে, অপটিক্যাল ক্যারেক্টার রিডার। অপটিক্যাল ক্যারেক্টার রিডারের মাধ্যমে আমরা কি করতে পারবো, ওই ক্যারেক্টারটা রিড করতে পারবো। যেমন এটা এখানে উদাহরণস্বরূপ আমি এইখানে যে লেখাটা আছে এখানে ও আছে, ওখানে পি আছে, এখানে টি আছে, এখানে আই আছে, এটা সি আছে, এটা এ আছে, এল আছে, এটা প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা আলাদা। অর্থাৎ এমএস ওয়ার্ডে বা যে কোনো নোটপ্যাডে বা যে কোনো জায়গায় আমরা টাইপ করলে প্রত্যেকটা ক্যারেক্টার জেনারেট হয়, ওই ক্যারেক্টার ফরম্যাটে চলে যাবে। আর যদি আমাদের ইমেজ আকারে থাকে সেটা কিন্তু আমরা এটাকে কপি করতে পারবো না, তখন একটা ইমেজ থাকবে, ওই ইমেজটাকে আমরা ইচ্ছে করলে ফন্টটাকে বা বিভিন্ন ছোট বড় করতে পারবো না। এখন ওসিআর যেটা কি করে, ওসিআর প্রথমে একটা ছবি ইমেজটাকে ইনপুট হিসেবে নেয়ার পরে সেটাকে সে বিভিন্ন প্যাটার্ন জেনারেট করে, পিক্সেল বাই পিক্সেল এটাকে ইমেজ থেকে বিভিন্ন সিম্বল এক্সট্রাক্ট করে নিয়ে আসে। দেখা যাচ্ছে যে এটা তোমার পরবর্তী ইমেজ প্রসেসিং এর সাবজেক্টে আছে প্যাটার্ন রিকগনিশন, বিভিন্ন প্যাটার্ন, যেমন এটা একটা প্যাটার্ন, ওর একটা প্যাটার্ন। এখন এই প্যাটার্নটা কম্পিউটারের মধ্যে আগে থেকে স্টোর করা একটা প্যাটার্ন থাকবে যে ও দেখতে কিরকম, ওর শেপটা কিরকম, এটা কম্পিউটারের মধ্যে আগে থেকে শেপটা বলা থাকবে যে তুমি ইমেজের মধ্যে যদি এই প্যাটার্নটা পাও সে এই প্যাটার্নের সাথে ম্যাচ করবে, ওই প্যাটার্নের সাথে ম্যাচ করে সে যার সাথে মিলবে ম্যাক্সিমাম
হ্যাঁ, তাহলে ওই প্যাটার্নকে বলে দিবে সে, হ্যাঁ ওই টেক্সট তার এখানে সেটা কোড দিয়ে দিবে, যে ওর যে আস্কি কোডটা সেটা সে বসাই দিবে। এভাবে পি এর প্যাটার্নের সাথে যদি মিলে যায় বা পি এর শেপের সাথে যদি মিলে যায়, পি সিম্বলের সাথে যদি মিলে যায়, তখন সে ওই আগে থেকে তার কাছে মেমোরিতে দেওয়া আছে যে পি দেখতে কিরকম, পি শেপটা কিরকম, সে ইমেজ থেকে প্যাটার্ন রিকগনিশন করে বা শেপটা এক্সট্রাক্ট করে নিয়ে এসে ওই আগে থেকে কম্পিউটারে স্টোর করা বিভিন্ন সিম্বলের শেপের সাথে ম্যাচ করে যেই সিম্বলের সাথে মিলে যায় সেই সিম্বলকে সে ওই কম্পিউটারে একটা কোড দিয়ে দেয়। এখন এটা কখনো কখনো এরকম হয় যে আমাদের হ্যান্ড রাইটিং টেক্সট আমরা হাতে লিখলাম, হাতে লেখা একটা লেখা সেখানে দেখা যাচ্ছে 100% অ্যাকুরেসি নাও থাকতে পারে, কারণ আমাদের দেখা যাচ্ছে যে এই যে আমরা অনেক সময় হাতে ও লেখার সময় একটু বাঁকা হয়ে যায়, পি লেখার সময় যে পেছানো হাতে লিখি, তাহলে অরিজিনাল শেপের সাথে অনেক সময় মিলে না, সেই ক্ষেত্রে কিছু এরর আসতে পারে, সেগুলো পরবর্তীতে আবার একটু কারেকশন করে নিতে হয়। আর যদি এরকম কম্পিউটারাইজ মানে ইমেজ থাকে, অর্থাৎ তুমি এই ধরো আমার স্ক্রিনে এখন যেটা দেখা যাচ্ছে সেটারই ছবি তোলো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 99%ই তোমার অ্যাকুরেট টেক্সট কনভার্ট হয়ে যাবে অপটিক্যাল ক্যারেক্টার রিডারে। অর্থাৎ অপটিক্যাল ক্যারেক্টার রিডারের মাধ্যমে তুমি শেপ সহকারে, অর্থাৎ কোন সিম্বল কি শেপের সেটা সে ডিটেক্ট করতে পারে। আর অপটিক্যাল মার্ক রিডার হচ্ছে শুধুমাত্র কোন জায়গায় মার্ক আছে কোন জায়গায় মার্ক নেই, অর্থাৎ কোন জায়গায় ডার্ক কোন জায়গায় মানে হোয়াইট, এই দুইটার মধ্যে সে তফাৎ করতে পারে, তফাৎ করে দুইটার মধ্যে সে প্রসেস করতে পারে যে কোনটা তুমি টিক চিহ্ন দিছো কোনটা টিক চিহ্ন দেও নাই। আশা করি তোমরা বুঝতে পারছো। কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কার কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, ওকে, তাহলে আমরা পরের টপিকে চলে যাই। এর পরের টপিকটা হচ্ছে আমাদের ডিসপ্লে টেকনোলজিস। ডিসপ্লে টেকনোলজি বলতে কি বুঝায়, এটা খুব সিম্পল। যেমন ধরো আমাদের এই যে আমরা এখন যেটা দেখতেছি ডিসপ্লে, আমাদের মনিটর একটা ডিসপ্লে, টিভি একটা ডিসপ্লে, তারপরে হচ্ছে আমাদের এই যে মোবাইল একটা ডিসপ্লে, এরকম অনেক ধরনের ডিসপ্লে আছে। আগে যেটা ছিল আমাদের দেখা যাচ্ছে সিআরটি ছিল, ক্যাথোড রে টিউব, যেটা আমাদের সিলেবাসে আছে, এটা চিত্র সহ আমাদের পরীক্ষা আসতে পারে। ফ্ল্যাট স্ক্রিন যেমন আমাদের এলসিডি আছে, হ্যাঁ প্লাজমা ডিসপ্লে আছে, হ্যাঁ এগুলো হচ্ছে কি ফ্ল্যাট। যেমন আমাদের এই যে আমাদের এই সিআরটি টেকনোলজিটা এখন প্রায় অবসলিউট হয়ে উঠে যাচ্ছে, এটা এখন নাই বলতেই চলে, একবারে খুব কম। হ্যাঁ এখন সব এলসিডি চলে আসতেছে ফ্ল্যাট, এটা খুব সহজে বহন করা যায়, লো পাওয়ার, হ্যাঁ এবং তোমার সহজে এটাকে এক জায়গায় তুমি এক জায়গায় ক্যারি করতে পারবা, বা একটা টেবিলের উপর রাখলেও জায়গা কম লাগে, বা একটা দেয়ালে সেট করা যায়। এই জন্য এই টেকনোলজিটা, এবং এটা ওজনও হালকা, হ্যাঁ খুব সহজ, মানে এই ফ্ল্যাট স্ক্রিনটাই সবচেয়ে ভালো। এলসিডিটা বা এলইডি যে টেকনোলজিটা চলে আসছে সেটা ভালো। আর সিএটিটা এখন দেখা যাচ্ছে অনেক ওয়েট, সেটা ক্যারি করা যায় না, অনেক পাওয়ার কনজিউমড হয় এবং অনেক জায়গা লাগে, টেবিলের উপর রাখলে অনেক জায়গা লাগবে, ক্যারি করা কষ্ট। এই জন্য সিআইটিটা এখন আর ইউজ মানে আস্তে আস্তে চলে যাচ্ছে। মোট কথা ডিসপ্লে টেকনোলজি হচ্ছে আমাদের কম্পিউটার একটা আউটপুট ডিভাইস, যার মাধ্যমে আমাদের কম্পিউটারে যে বিভিন্ন কম্পিউটার প্রসেস করা যে ডাটাগুলো সেটাকে আমরা আউটপুট আকারে বা স্ক্রিনে আমরা দেখতে পারি। এরপর আসো আমরা সিআইটিটা একটু বিস্তারিত দেখবো। সিআইটিটা কি? সিআইটি হচ্ছে আমাদের ক্যাথোড রে টিউব। সিআইটি এটা হচ্ছে গ্লাস শেপ একটা ফানেল। হ্যাঁ তোমরা ওই যে ফানেল চেনো, যেটা ধরো ওই যে আমরা চুঙ্গা বলি মনে হয়, এটা অনেক অনেক গ্রামে অনেক সময় বলে, এটা এটা ফানেল শেপ, অর্থাৎ এদিকে অনেক বড়, এদিকে একটা বোতল ইয়ার মতো একটা চিকন, এটা গ্লাসের তৈরি বড় একটা ফানেল শেপ ফানেল। হ্যাঁ এটা এখানে আমরা আসলে এদিক থেকে দেখি এটা বক্স করে, প্লাস্টিকের ডাইন সাইডে এদিকে বক্স করে দেখানো হয়। এটা হচ্ছে আমাদের সিআরটি মনিটর, বা এই যে আমরা দেখো এই যে একটা এই যে গ্লাস, এই যে দেখো এটা একটা রিয়েল দেখতেছে ইমেজ, দেখতে কিরকম হয়। এই সাইডটা হচ্ছে ফ্রন্ট সাইজ, আর পিছন সাইডে হচ্ছে এরকম, এই যে এই পিছন সাইডটা এটা, এখানে একটা কয়েল পেছানো থাকে। হ্যাঁ এটা হচ্ছে আমাদের ওই যে ডিফ্লেকশন কয়েল বলা হয় এগুলো, এই কয়েল গুলো থাকে এখানে, আর এখানে অ্যানোড থাকে ক্যাথোড থাকে। এটা হচ্ছে আমাদের সিআরটি টেকনোলজি, এটা গ্লাসের তৈরি। এখানে প্রিন্সিপালটা দেখো, এখানে ক্যাথোড থাকে, ক্যাথোডটা হচ্ছে এখানে যখন এখানে হাই ভোল্টেজ এখানে অ্যাপ্লাই করা হয়, বলতে গেলে হিট জেনারেট হয়, হিট থেকে এই জায়গাটা দেখো হলুদ কালারের যেটা, এটা একটা ইলেকট্রন গান বলা হয়। এখানে একটা ইলেকট্রন গান দেখানো হচ্ছে, এটা হচ্ছে সাদা কালো টিভির জন্য, হ্যাঁ বা মনোক্রম টিভির জন্য এখানে একটা ইলেকট্রন গান থাকবে। আর কালার টিভির জন্য এখানে তিনটা ইলেকট্রন গান থাকবে, একটা রেড গ্রিন ব্লু, তিনটা ইলেকট্রন গান থাকবে। এই তিনটা ইলেকট্রন গানের ওই ডেনসিটি অনুসারে এখানে বিভিন্ন কালার জেনারেট হবে, এবং এই তিনটা কালারের মিশ্রণে কিন্তু আমাদের কালার ইমেজ এখানে ফুটে উঠবে। আর এখানে একটা একদম সিম্পল একটা ছবি যাতে সহজে বোঝা যায়, সেই একটা ইলেকট্রন গানই দেখানো হচ্ছে। এই ইলেকট্রন গান থেকে ইলেকট্রন জেনারেট হয়, এবং এই অ্যানোডের মধ্যে দিয়ে দেখো এখানে মাঝখানে গোল একটা ছিদ্র আছে, এই ছিদ্রের ভিতরে যখন যায় এটাকে অ্যাসিলারেট করা হয়, মানে এখানে আরো খুব হাই পাওয়ারফুল ভাবে এখানে
মানে এখানে যাতে এইখানে দেখো একটা ফসফর কোটিং থাকে। ফসফর হচ্ছে ফসফরাস, ফসফরাসের একটা যৌগিক পদার্থ এখানে থাকে। যখন এই ইলেকট্রন এখানে হিট করে, হিট করলে এখানে লাইট ইমিট হয়। হিটটা যখন ইলেকট্রন যখন আঘাত করে, আঘাত করার সাথে সাথে এই যে এখানে আমাদের ফসফর কোটিং থাকে, এই ফসফর কোটিং থেকে লাইট জেনারেট হয়। এখন এটা যেই ডেনসিটিতে বা যেই ভেলোসিটিতে এটা আঘাত করবে, ঠিক সেই পরিমাণ সেই প্রপোর্শন অনুসারে বা আনুপাতিক হারে সে লাইট জেনারেট হবে। খুব জোরে হিট করলে বেশি আলো জেনারেট করবে, যদি কম আস্তে হিট করে তখন কম লাইট জেনারেট করবে। এটা যেহেতু ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে যদি এখানে দেখা যাচ্ছে বিভিন্ন শেড, অর্থাৎ যেমন দেখো এখানে দেখো খুব এখানে একটু হোয়াইট টাইপের, এখানে একটু হালকা শেড টাইপের, আবার দেখো কোনো কোনো জায়গায় আছে ব্ল্যাক। হ্যাঁ, এই যে এই ধর এই জায়গা তীরের বা এরর অগ্রভাগটা ব্ল্যাক, তাহলে এটা হচ্ছে একদম জিরো, কোনো দেখা যাচ্ছে যে কোনো হিট করবে না। আর যেখানে একদম হোয়াইট সেখানে একদম ফুল ভ্যালোসিটিতে হিট করবে। আর ধরো এটা হচ্ছে হালকা শেডের, ধরো এটা মিডিয়াম ক্যাটাগরি একটা হিট জেনারেট করবে, মানে লাইট জেনারেট করবে। আর এখানে দেখো দেখো হরাইজন্টাল এবং ভার্টিক্যাল ডিফ্লেকশন প্লেট থাকে। এটা হচ্ছে এর কাজ হচ্ছে তোমার এই স্ক্রিনের এই যে ছড়াই দেওয়া। এখানে দেখো পজিটিভ ভোল্টেজ এবং নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়। এখন এই যে দেখো এই যে ইলেকট্রনটা যখন এদিকটা যাবে, যাওয়ার সময় যখন এখানে যখন পজিটিভ যদি চার্জটা বাড়ানো হয় তখন আকর্ষণ করে এদিকে চলে আসবে, তখন এটা এই দিকে এসে এই পাশে হিট করবে। আর এদিকে যদি এদিকে আকর্ষণ করে তখন এইদিকে হিট করবে। অর্থাৎ এই প্লেট দুইটার কাজ হচ্ছে ডিফ্লেকশন, অর্থাৎ সে ইলেকট্রনটাকে শুধু একটা জায়গায় পড়বে না, এই পুরা এই স্ক্রিন জুড়ে ছড়াই দিবে। হ্যাঁ, স্ক্রিন জুড়ে ছড়াই দিবে এবং এটা এই পুরো স্ক্রিন জুড়ে আমাদের ইমেজটা জেনারেট হবে। এটা হচ্ছে সিআরটি। এখানে দেখো রিফ্রেশিং টেকনোলজি আছে। হ্যাঁ, যে দেখা যাচ্ছে যে আমাদের ওই যে হরাইজন্টাল রিট্রেস আছে, ভার্টিক্যাল রিট্রেস আছে। হ্যাঁ, এখানে ওই আমাদের এই যে দেখা যাচ্ছে লাইন, একটা লাইন, তারপরে নিচের লাইন, নিচের লাইন, এরভাবে করে করে ফুল স্ক্রিন জুড়ে এটা কিন্তু হিট করে। এই প্লেট দ্বারা এটাকে কিন্তু কন্ট্রোল করা হয় পুরো স্ক্রিন জুড়ে যেন এই ইলেকট্রনটা হিট করতে পারে। এটা হচ্ছে মোটামুটি একটা বেসিক কনসেপ্ট যে একটা সিআরটি দিয়ে কিভাবে ইমেজ জেনারেট করা হয়। কার কোনো প্রশ্ন আছে কিনা? সিআরটি বুঝতে কোনো অসুবিধা আছে কিনা প্রশ্ন করতে? স্যার অ্যানোডের কাজটা কি স্যার? অ্যানোড হচ্ছে এটা হচ্ছে তার গতিটাকে অ্যাসিলারেট করে। এই দেখো এই যে স্ট্রং ইলেকট্রিক ফিল্ড বিটুইন ক্যাথোড এন্ড অ্যানোড অ্যাসিলারেট মানে কি? তার অ্যাসিলেট করে দেওয়া মানে কি? তার শক্তি বৃদ্ধি করে দেওয়া। অ্যাসিলারেট দ্য ইলেকট্রনস বিফোর দে লিভ দ্য ইলেকট্রন গান থ্রো এ স্মল হোল ইন অ্যানোড। এই জায়গায় অ্যানোডের ভিতরে যখন যাবে তখন খুব এটার গতিটাকে বৃদ্ধি করে দেওয়া হয়, খুব হাই স্পিডে যাতে এটা আঘাত করতে পারে। এই যেখানে ভোল্টেজ অ্যাপ্লাই করলে এই ভোল্টেজের অনুপাতে এখানে আঘাত করে। এই স্পিডটা ভেলোসিটিটা বাড়াই কমাই দেয়, মানে কম হলে যখন কম দরকার কম যাবে, কখন বেশি দরকার বেশি হবে। আর কার কোনো প্রশ্ন আছে? স্যার এই কম বেশি এটা মানে কন্ট্রোল করে কি দিয়ে? মানে এই কম বেশিটা voltage- কন্ট্রোল হবে এটার সাথে এখানে অ্যান্টেনা সংযুক্ত থাকে। হ্যাঁ, অ্যান্টেনার সাথে আমাদের অ্যান্টেনা সিগন্যাল গুলো যদি কম্পিউটার সাথে এখানে সার্কিট আছে, এই সার্কিটের সাথে কিন্তু আমাদের অ্যান্টেনা সংযুক্ত আছে। অ্যান্টেনার যে আমাদের ভিডিও সিগন্যালটা আমাদের নেটওয়ার্ক থেকে আসবে, ওই বিডিএস সিগন্যালের মধ্যে এখানে ভ্যালুগুলো দেওয়া থাকে, ওই পিক্সেল ভ্যালু দেওয়া থাকে 0 1 2 3 4 5 বিভিন্ন পিক্সেল ভ্যালুগুলো দেওয়া থাকে। এটা ধরো আমরা উদাহরণস্বরূপ 0 থেকে 255 এটা গ্রে স্কেল যদি চিন্তা করি, তো 0 যখন আসবে তার সার্কিট সেটার জন্য লো ভোল্টেজ সাপ্লাই করবে, তখন ইলেকট্রিক ভেলোসিটিটা কমে যাবে। যখন 255 আসলো হাই ভোল্টেজ, তখন এখানে সার্কিটের 255 ভোল্টেজ জেনারেট করবে, তখন এখানে হাই স্পিডে সে আঘাত করবে। এখানে আরো অনেক সার্কিট আছে, এটা জাস্ট একটা বেসিক কনসেপ্ট। এখানে আরো অনেক বিশাল বিস্তারিত আছে, এতটুকু তোমাদের সিলেবাসে নাই, জাস্ট তোমাদের একটা বেসিক কনসেপ্ট এখানে আছে। আশা করি বুঝতে পারছো। আর কার কোনো প্রশ্ন আছে? স্যার যখন কন্ট্রোল গ্রিডটা 3টা থাকবে যেটা কালার টিভির জন্য, হ্যাঁ। তখন অ্যানোডে কি 3টা ছিদ্র থাকবে? হ্যাঁ হ্যাঁ, তিনটার জন্য তিনটা আলাদা আলাদা। এই যে তিনটা এখানে তিনটে ইলেকট্রন গান থাকবে, একটা রেড গ্রিন ব্লু তিনটা থাকবে, এই যে লেখা আছে রেড গ্রিন ব্লু। হ্যাঁ স্যার অ্যানোড কি 3টা থাকবে নাকি অ্যানোড অ্যানোড একটাই থাকবে? একটাই, এখানে অ্যানোড একটাই থাকে, অ্যানোড একটাই থাকবে, এখানে অ্যানোড একটাই থাকে। ছিদ্র ছিদ্র প্রতিটার জন্য একটা আলাদাভাবে ইলেকট্রন গান থেকে ইলেকট্রন জেনারেট হবে। ও এখানে অ্যানোড সেকশন ক্যাথোড সেকশন এটা আলাদা করা হয়। এই ক্যাথোড সেকশন এখানে ইলেকট্রন গান বলা হয়, এখানে দুই তিনটে ইলেকট্রন গান থাকবে। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, আমরা এর পরের টপিকসে চলে যাই। আচ্ছা, এরপর আসে আমাদের এলসিডি টেকনোলজি। এটা একটু ভালো করে বুঝতে হবে। এখানে এই এলসিডি টেকনোলজিটা আমাদের কিন্তু এটাই এখন সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। এটা কিভাবে আমাদের এই যে এলসিডি ডিসপ্লে হয়, এলসিডি ডিসপ্লের জন্য এখানে আমাদের বোঝার জন্য
আমাদের লিকুইড ক্রিস্টাল, এটা প্রকৃতিতে পাওয়া যায়, এটা একটা ক্রিস্টাল পদার্থ। এই পদার্থ দেখা যাচ্ছে যে আমাদের ন্যাচারাল অনেক ধরনের পদার্থ পাওয়া যায়, যেমন আর্সেনিক পাওয়া যায়, হ্যাঁ, গ্যালিয়াম পাওয়া যায়, বিভিন্ন পদার্থ পাওয়া যায়। ঠিক এরকম মানে ক্রিস্টাল একটা পদার্থ, এটা লিকুইড বলা হয়। এটা লিকুইড মানে হচ্ছে এটা ফিক্স না, এটা যখন এর মধ্যে ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় সেটা অ্যারেঞ্জমেন্টটা ম্যাগনেটের মতো চেঞ্জ হইতে পারে। ম্যাগনেট যেরকম আমাদের ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস লোহা বা আমরা এটাকে বলি, এটা কিন্তু দেখা যাচ্ছে চুম্বক আকর্ষণ করে, কিন্তু তার যে বিভিন্ন অনুপরমাণুগুলো বিভিন্ন অ্যারেঞ্জমেন্টে থাকে। আর ম্যাগনেটে কি থাকে, একটা নর্থ পোল সাউথ পোল একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্টে থাকে, এটা ম্যাগনেটে পরিণত হয়। এটা হচ্ছে সলিড পদার্থ। আর এই লিকুইড ক্রিস্টাল যেটা, সেটার মধ্যে যে অণুগুলো আছে সেটা দেখা যাচ্ছে বিভিন্ন অ্যারেঞ্জমেন্টে, যখন বিদ্যুৎ বিভিন্ন পাওয়ার সাপ্লাই করা হয় সেটা অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ হয়ে যেতে পারে। এই যে চেঞ্জটা একটা ছোট্ট পরের স্লাইডে একটা অ্যানিমেশন দিয়ে এখানে দেখো, তাহলে বুঝতে পারবে যে চেঞ্জটা কিরকম হয়। এই অংশটা, এই যে দেখো এই অ্যারেঞ্জমেন্টে যে দেখো মুভ একটা দেখা যায় টুইস্ট হয়ে যায়, এটা চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যাঁ, এই চেঞ্জটা যেটা, এটা ক্রিস্টাল পদার্থের ভিতরে যে অণুগুলো, এগুলো এরকম ভাবে ভোল্টেজ অ্যাপ্লাই পাওয়ার বিভিন্ন ভোল্টেজ অ্যাপ্লাইয়ের ফলে এরকম ধরনের চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ সে ফিক্স থাকে না। এটা ভোল্টেজ অ্যাপ্লাইয়ের সাথে সাথে এক ধরনের চেঞ্জ আসে তার মধ্যে। এই চেঞ্জটার কারণে কিন্তু আমরা এখানে কিন্তু আমরা একটা প্যাটার্ন বা একটা পিক্সেল আমরা এখানে লাইট অন অফ করতে পারবো। বিষয়টা কি আমরা একটু বিস্তারিত বোঝার চেষ্টা করি। এখানে দেখো, এখানে একটা গ্লাস থাকে, এখানে একটা গ্লাস থাকে, উপরে একটা গ্লাস, এটা অনেকটা স্যান্ডউইচের মতো। আমরা যে স্যান্ডউইচ খাই, স্যান্ডউইচটা কি হয়, উপরে একটা অংশ থাকে, নিচে একটা সঙ্গে মাঝখানে একটা অংশ থাকে, এটা অনেকটা স্যান্ডউইচের মতো। এই যে উপরে গ্লাস, নিচেও গ্লাস, আর এখানে থাকে কিছু ডিফিউজার থাকে। ডিফিউজার মানে হচ্ছে এটা একটা মানে একটা হালকা মানে ঘোলা একটা মানে পাতলা পলিথিনের মতো। হ্যাঁ, এটা কি হয়, যখন একটা লাইট নিচ দিয়ে লাইট সোর্স দেওয়া হয়, লাইট সোর্স দিলে কি হয়, আলোটা সব জায়গায় সমানভাবে ছড়াই পড়ে। হ্যাঁ, এটা যদি না দেওয়া হয় তখন এক জায়গায় অনেক লাইট দেখা যাবে, আবার সাইডে দেখা যাবে আলোটা কম মানে মনে হবে, আর মাঝখানে মনে হবে অনেক লাইট। হ্যাঁ, এই জন্য এখানে একটা ডিফিউজার ইউজ করে, অর্থাৎ আলোটাকে সমানভাবে চারদিকে ছড়াই দেওয়ার জন্য। আর মাঝখানে থাকে যে লিকুইড ক্রিস্টাল, আর এই অংশটা থেকে আমরা দেখতে পাই যে ভিউয়ার সাইড থেকে আমরা এটা দেখতে পাই। হ্যাঁ, এটা দুই ধরনের হয়, একটা হচ্ছে ট্রান্সমিটিভ টাইপ আর একটা হচ্ছে রিফ্লেকটিভ টাইপ। দেখো, এই যে রিফ্লেকটিভ টাইপ, দুইটা ধরনের আছে। ট্রান্সমিটিভ টাইপটা একটু বোঝার চেষ্টা করি। এখানে দেখো, ট্রান্সমিটিভ হচ্ছে এখানে লাইট সোর্সটা থাকে, একটা বাল্ব দেওয়া থাকে, এখানে লিড দেওয়া থাকে লাইট। এই লাইটটা যখন এদিক থেকে লাইটটা অন করা হয় তখন এই দিক থেকে লাইটটা এখানে পড়ে, সব জায়গায় ছড়ায় পড়ে, এখানে পড়ে। এখানে ধরো লিকুইড ক্রিস্টাল আছে, এই গ্লাসের দুই পাশে কিন্তু আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করতে পারি, বা চার্জ অ্যাপ্লাই করতে, ভোল্টেজ বা বিদ্যুৎ অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাই করলে কি হয়, এখানে যে ক্রিস্টালের যে মানে অণুগুলো আছে, এগুলো কি হয়, তার প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়। প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেলে কি হয়, এর মধ্যে দিয়ে আর আলো পাস হইতে পারে না। আলো যদি পাস না হইতে পারে তখন ওই জায়গাটা কি হবে, ডার্ক মনে হবে। আর যদি এটা লম্বালম্বি থাকলে কি হবে, একদম ভার্টিক্যাল অবস্থা থাকলে কি হবে, সব আলো পাস হয়ে চলে যাবে, তখন মনে হবে যে হোয়াইট। আর যখন প্যাটার্নটা এলোমেলো হয়ে যাবে তখন এই জায়গা হয়ে যাবে ডার্ক। আর ডার্ক হইলে আমরা ওই জায়গায় মনে করবো যে আমাদের এই জায়গায় কোন একটা কিছু আছে। যেমন ধরো আমাদের ওই যে দেখবে যে ওই যে এটা সাথে ধরো একটা কালার, অর্থাৎ ব্ল্যাক এন্ড হোয়াইট, এটা একদম সিম্পল বোঝার জন্য। যেমন আমাদের ঘড়ি, ডিজিটাল ঘড়িতে দেখো 0 1 2 3 4 5, হ্যাঁ, এখানে দেখো একটা সেগমেন্ট, এটা হয় অন হবে নাহলে অফ হবে। হ্যাঁ, ওই যে আমরা হাতে ঘড়িগুলো ইউজ করি যে খুব লো পাওয়ার, এখানে দেখবে ব্ল্যাক এন্ড হোয়াইট প্রতিটা প্যাটার্ন, এই যে এক একটা অংশ থাকে, এক একটা অংশ ডার্ক হয়ে যায়, আবার এটা অফ হয়ে যায়। হ্যাঁ, এই যে ডার্ক হয়ে যায়, অন হয়ে যায়, এখানে ওই যে গ্লাস প্লেটের মধ্যে বিদ্যুৎ চার্জ অ্যাপ্লাই করার সাথে সাথে এখানে কি হয়, ওই লিকুইড ক্রিস্টালের যে প্যাটার্নটা সেটা চেঞ্জ হয়ে যায়। যদি চেঞ্জ হয়ে যায় তার মধ্যে, যেমন দেখে এই যে এখানে একভাবে আছে, হ্যাঁ, লম্বালম্বি ভাবে আছে, তাহলে দেখে এখানে লম্বালম্বি ভাবে থাকে, যদি এখানে সব বাধাপ্রাপ্ত হবে। এটা এক ধরনের লিকুইড ক্রিস্টাল। হ্যাঁ, এখানে বিভিন্ন প্যাটার্নের আছে। ধরো আমাদের যে এক লিকুইড ক্রিস্টাল এক ধরনের না, অনেক ধরনের আছে। হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের আছে, নেমোটিক আছে, হ্যাঁ, তারপর হচ্ছে র্যান্ডম একটা আছে, হ্যাঁ, অর্থাৎ স্ক্যাটারিং মানে ছড়ানো ছিটানো থাকা একটা আছে, বিভিন্ন প্যাটার্নের আছে। অর্থাৎ এখানে দেখো লম্বালম্বি যখন থাকে তখন এই যে আলো আর পাস হইতে পারে না, এই যে অফ, লাইট ইজ ব্লক। যখন এটা মশলায় চেঞ্জ হয়ে যায় তখন এটা গ্যাপ দিয়ে কিন্তু লাইটটা পাস হয়ে যেতে পারে। এটা একটা চিত্র দিয়ে দেখানো হয়েছে যে এখানে একটা বাধাপ্রাপ্ত হচ্ছে এই যে লিকুইড ক্রিস্টাল, এটা ভোল্টেজ সাপ্লাইয়ের সাথে সাথে কিন্তু এই চেঞ্জটা হয়। হ্যাঁ, আর এখানে দেখো সেকেন্ড টাইপটা দেখো, রিফ্লেকটিভ টাইপটার কি,
এখানে দেখো অ্যাম্বিয়েন্ট লাইট আছে। অ্যাম্বিয়েন্ট মানে হচ্ছে যে ন্যাচারালি দিনের বেলা যে আমাদের প্রাকৃতিক যে লাইটটা আছে এটাকে অ্যাম্বিয়েন্ট লাইট বলা হয়। এখন এই অ্যাম্বিয়েন্ট লাইটটা যখন এর মধ্যে পড়বে, এখানে নিচে একটা মিরর থাকে। এটা একটা টেকনোলজি, এটা একটা টেকনোলজি। আর মিরর টেকনোলজির মধ্যে কোনো লাইট থাকে না, এটা ন্যাচারাল যে দিনের বেলা যে আলোটা পড়ে, এই আলোটা পড়ে এটার মধ্যে মিররের মধ্যে আসবে, আবার সেটা ফিরে যাবে। এখন দেখো আমাদের দিনের আলো যেটা, সেটা যদি এখানে এখানে এই মিরর পর্যন্ত আইসা পুষতে পারে, তাহলে সেটা রিফ্লেক্ট হয়ে আবার ফিরে আসবে, এখানে আলোটা দেখা যাবে। আর যদি প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়, ডার্ক হয়ে যায়, তখন কি হবে, এই অ্যাম্বিয়েন্ট লাইটটা এখানে পুষতে পারবে না। আর পুষতে যদি না পারে, তাহলে কি হবে, সেটা এখানে বাধাপ্রাপ্ত হবে, তখন এখানে ডার্ক মনে হবে। এই যে দেখো প্যাটার্নটা চেঞ্জ করার সাথে, বিদ্যুৎ ভোল্টেজ অ্যাপ্লাইয়ের সাথে সাথে যদি প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়, আর কোনো কারণে যদি আলোটা পাস না হইতে পারে, তাহলে কি হবে, আমাদের এখানে ওই আলোটা এখানে রিফ্লেক্ট হয়ে ফিরে আসবে না। তখন কি দুইটা পজিশন হবে, হয় আছে আল্লাহ এটা ডার্ক মনে হবে অথবা লাইট মনে হবে। এটা হচ্ছে একদম বেসিক প্রিন্সিপাল। এটা হচ্ছে একটা এলসিডি তে কিভাবে আমাদের একটা প্যাটার্ন ডিসপ্লে হবে অথবা হবে না। তোমরা কি এই কনসেপ্টটা বুঝতে পারছো? এই দুইটা বলছো, ট্রান্সমিসিভ টাইপ আর রিফ্লেক্টিভ টাইপ। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আসো পরের স্লাইডে আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে দেখো এটা হচ্ছে কালার। হ্যাঁ, কালারের জন্য এখানে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করতে হবে। কালারের জন্য দেখো এখানে প্রতিটা পিক্সেলের মধ্যে তিনটা আছে, রেড, গ্রিন, ব্লু। প্রতিটা পিক্সেলে তিনটা এখানে মানে এখানে একটা পর্দার মতো থাকে, একদম ফিক্সড পর্দা, কালারে এরকম। এখন এটা যদি লাইট পুষতে পারে, তাহলে এখান থেকে কি হবে, রেড লাইট জেনারেট হবে। লাইটটা পুষতে পারলে এখানে গ্রিন লাইট পাস হয়ে আসবে। আর এখানে যদি লাইটটা পুষতে পারে, তাহলে এখানে ব্লু লাইটটা বের হয়ে আসবে এর ভিতর দিয়ে। এখন যদি কোনো কারণে, ভালো করে খেয়াল করো, আমাদের গ্রিন লাইট এবং ব্লু লাইটটা আমি যদি বাধাপ্রাপ্ত করতে পারি, এই যে প্যাটার্নটা অফ করে দিয়ে যদি বন্ধ করে দিতে পারি, তাহলে কি আমাদের এখান থেকে রেড লাইট আসবে। আবার যদি আমরা গ্রিনটাকে বন্ধ করে দিতে পারি, তাইলে রেড এবং গ্রিন দুইটার কম্বিনেশন আরেকটা লাইট জেনারেট হয়ে আসবে। অর্থাৎ এই তিনটা পজিশন বরাবর লাইটটাকে আমরা এটাকে ওই আমাদের যে প্যাটার্নটা এখানে দেখো, এই যে গ্রিডটা আছে, এইটা হচ্ছে আমাদের লিকুইড ক্রিস্টাল। এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়। এখানে এই ক্রিস্টালের প্রতিটা পিক্সেল পজিশন বরাবর আমাদের এই ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়। এই ভোল্টেজ অনুসারে কিন্তু এই প্যাটার্নটা চেঞ্জ হবে অথবা চেঞ্জ হবে না। যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে এক একটা পজিশনে দেখা যায় রেড বরাবর আমাদের যদি ডার্ক হয়ে যায়, তাহলে রেড আলো এখানে আর এদিকে বের হবে না। আবার গ্রিন আলো বরাবর যদি ডার্ক হয়ে যায়, তাহলে এই গ্রিন আলো বের হবে না, তখন শুধু ব্লুটা বের হবে। আর যদি তিনটাই দরকার হয়, তবে তিনটা দিক থেকে আলোটা পাস হবে। তো যদি তিনটা দিকে যদি পাস হয়, তিনটা মিলে কম্বাইন্ড একটা হোয়াইট কালার জেনারেট হবে। আর যদি এটাকে এই ঘূর্ণনের পজিশনটা আমরা বিদ্যুৎ ভোল্টেজ, এই যে ভোল্টেজ অ্যাপ্লাইটা, সেটার পরিমাণটা ভোল্টেজ যদি 1 ভোল্ট দিলাম, তাহলে একটু চেঞ্জ হবে। তাহলে এখানে রেডে দেখা যাচ্ছে একটু আলো বের হবে, রেড আলো একটু কম হবে। এবার গ্রিনটা আর একটু গ্রিনটা কন্ট্রোল করে গ্রিনের একটু কম বেশ করলাম। তাহলে এই যে তিনটার যে চেঞ্জ, এই তিনটার চেঞ্জ তো করে থাউজেন্ডস অফ বা মিলিয়ন আমাদের লাইট আমাদের কিন্তু জেনারেট হবে। আর একদম বেসিক যদি চিন্তা করি, দুইটা যে আমাদের হোয়াইট কালার আর ডার্ক কালার মানে ব্ল্যাক কালার, তাহলে আমাদের হবে তিনটাই একসাথে ফুল ভেলোসিটি নিয়ে বের হবে, অথবা তিনটার একটাও আসবে না, অথবা একটা যদি দুইটা অফ করে দিই, তাহলে একটা করে আসবে। আর যদি মাঝামাঝি কালার যেগুলো বের করতে চাই, তাহলে সেটা হচ্ছে ভোল্টেজের এই যে তারতম্য করার সাথে সাথে এই প্যাটার্নের চেঞ্জটা কম হবে। কম বেশির কারণে দেখা যাচ্ছে যে লাইটটা কম বেশ, রেড আলো কম আসবে, গ্রিন আলো কম আসবে। এই যে দেখো এখানে এই যে লিকুইড ক্রিস্টালের যে প্যাটার্নের যে চেঞ্জটা, এই যে লিকুইড ক্রিস্টালটা চেঞ্জ হবে, এই যে সুইচটা, এখানে সুইচিংটা ট্রানজিস্টর সুইচিং হয়, একজন ধরে ধরে কিন্তু সুইচ করে না। এখানে ওই যে ইমেজের ভ্যালু অনুসারে, যেমন এই ইমেজের আমার এখানে ভ্যালুটা কি আছে, এটা কি গ্রিন কালারের, এই ধরো এই কোণাতে এখন গ্রিন আছে, তাহলে গ্রিনের জন্য ভ্যালুটা যখন আসবে, তখন গ্রিন কালার বরাবর যে গ্রিন কালার বরাবর যে সুইচটা, সেটার ভোল্টেজ এক ধরনের হবে। তখন এই যে লিকুইড ক্রিস্টালের যে প্যাটার্নটা, সেটা অল্প কয়েকটা ডিগ্রি ঘুরবে, তখন সেই ডিগ্রির ঘূর্ণন অনুসারে কিন্তু লাইটটা এখান থেকে পাস হয়ে বের হয়ে আসবে। কতটুকু বের আসবে, এই যে একটা বোঝানো হয়েছে, এটা দেখা যাচ্ছে রেড কালারটা বোঝানো হয়েছে। এরকম তিনটা ডট থাকবে, এই দেখো এরকম তিনটা অংশ থাকবে, একটা রেডের জন্য, একটা গ্রিনের জন্য, একটা ব্লুর জন্য। তখন হয় এই লাইটটা, রেড লাইটটা এখানে হয় আউটগোয়িং লাইটটা বের হবে অথবা বের হবে না, অথবা এটা কম বেশ হবে। এটা এখানে এই কম বেশটা ঘূর্ণন করা হবে এখানে ভোল্টেজ সুইচটা অন অফ এর মাধ্যমে, এবং অন অফটার মধ্যে এখানে শুধু দুইটা অবস্থা দেখানো হয়েছে। এটা আসলে কিন্তু ট্রানজিস্টর দিয়ে এই ভোল্টেজটা কম বেশ করা হবে। অর্থাৎ দেখা যায় 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট, 4 ভোল্ট, 5 ভোল্ট বা মিলি ভোল্ট বা মাইক্রো ভোল্ট। এটা এই চেঞ্জ করার সাথে সাথে এই ঘূর্ণনের পরিমাণও কম বেশ হবে এবং লাইটের ডেনসিটিরও কম বেশ হবে। আর যদি লাইটের ডেনসিটিটা কম বেশ এখানে হয়, তাহলে দেখা যাচ্ছে রেড আলোটা একটু কম আসবে অথবা আসবে না,
অথবা 50% আসবে অথবা 30% আসবে। আবার গ্রিনের জন্য এখানে আছে, গ্রিনটা দেখা যাচ্ছে যে 20% আসলো, 30% আসলো, ব্লুটা 20% আসলো অথবা 30% আসলো। তাহলে তিনটার এই যে চেঞ্জটা, এই চেঞ্জ মিলে আর একটা নির্দিষ্ট একটা কালার তৈরি হবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে তোমার ওই লাল এবং নীলের মাঝামাঝি একটা কালার আসবে, বা আমরা বিভিন্ন ধরনের যে কালার বলি, হ্যাঁ এই কালার কোন একটা কালার জেনারেট হবে, বা আমরা হাজারো রকম, যেমন এই যে এখানে একটা কালার আছে, এখানে একটা কালার আছে, এখানে একটা কালার আছে, এই সব ধরনের কালার বিভিন্ন এই যে কম্বিনেশন করে এই আমাদের এলসিডি থেকে মানে আমাদের আমরা ডিসপ্লেতে দেখতে পারবো, এটা একটা কালার ইমেজ আমার কাছে চলে আসবে। তোমরা কি বিষয়টা বুঝতে পারছো, কনসেপ্টটা? জি স্যার। কনসেপ্টটা মোটামুটি বুঝা গেছে? এলসিডি তে কিভাবে আমাদের ইমেজ ডিসপ্লে, এটা হচ্ছে কালার কিভাবে জেনারেট হয় তার একটা বেসিক প্রিন্সিপাল। আর আগেরটা ছিল হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট অফিসে চলে যাই। নেক্সট হচ্ছে আমাদের ইলেকট্রোলুমিনেন্স ডিসপ্লে। এটা খুব সিম্পল। এটা হচ্ছে আমাদের এই যে আমাদের গাড়ির ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে যে এরকম দেখবে যে বিভিন্ন ধরনের লাইট, কালারফুল লাইট জেনারেট হয় বিভিন্ন প্যাটার্নে। হ্যাঁ এখানে দেখলে দেখা যায় রাতের বেলা গাড়িটা কত স্পিডে ঘুরতেছে, এটা দেখতে সুবিধা হয়। এখানে বিভিন্ন ধরনের লাইট আছে। অথবা তোমরা খেয়াল করছো যে কিছু কিছু আগেকার দিনে দেখা যাচ্ছে যে ওই যে ইয়ে ছিল যে অডিও প্লেয়ারের, এখানে কি হইতো যে সাউন্ডের সাথে সাথে এটা আপ ডাউন করতো, বিভিন্ন ওই যে বিভিন্ন ওই যে দেখা যায় সাউন্ড বাড়ার সাথে সাথে বিভিন্ন পিক্সেল ডট করে উপরে দিকে উঠতো, আবার কমতো লাইট। হ্যাঁ এরকম বিভিন্ন ধরনের লাইট ছিল, এগুলো দেখছো কিনা তোমরা? হ্যাঁ এই যে বিভিন্ন ধরনের দেখা গেল লাইট দেখানো হচ্ছে, এগুলো ফিক্সড। হ্যাঁ গ্লাসের তৈরি, এটাও স্যান্ডউইচের মতো, উপরে গ্লাস নিচে গ্লাস, মাঝখানে গ্যালিয়াম আর্সেনাইড নামক একটা যৌগিক পদার্থ। এই যৌগিক পদার্থ দিয়ে এই গ্লাসের মাঝখানে এই পদার্থটা দেওয়া হয়, এবং গ্লাসের দুই পাশে যখন ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় তখন ওখান থেকে একটা লাইট, সুন্দর লাইট এমিট হয়, লাইটটা জেনারেট হয়। এই লাইটটা দেখতে খুব সুন্দর একটা মানে লাইট হয়, যেটা দেখতে দেখা যাচ্ছে বিভিন্ন কাজে এটাকে ইউজ করা যায়। যেমন গাড়ির এখানে বোঝানো হয়েছে, বা বিভিন্ন দেখা যাচ্ছে যে কিপ্যাড, তারপরে হচ্ছে ঘড়ি, যেমন রাতের বেলা আমরা অনেক সময় সুইচ টিপ দিলে ঘড়িটাতে কটা বাজছে দেখা যায়, কিছু কিছু ঘড়ি আছে তোমরা দেখবা হ্যান্ড ওয়াচ, এটার পাশে সুইচ টিপ দিলে এই ধরনের একটা লাইট জেনারেট, তখন রাতের বেলা ঘড়িটা কটা বাজছে দেখা যায়। খেয়াল করছো কিনা? হ্যাঁ এই ধরনের আছে। বা বিভিন্ন ক্যালকুলেটর আছে, কিছু ক্যালকুলেটর আছে দেখবে রাতের বেলা টিপ দিলে লাইট গুলো সুন্দর মতো দেখা যায়, এই ধরনের ক্যালকুলেটর, মানে এই ধরনের লাইট জেনারেট হয়। এগুলো হচ্ছে আমাদের ইলেকট্রোলুমিনেন্স ডিসপ্লে। আচ্ছা এটা আমাদের মোটামুটি লাস্ট টপিক ছিল, ইলেকট্রোলুমিনেন্স ডিসপ্লে। আর এই চ্যাপ্টারের উপর আমরা যে কোশ্চেন গুলো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে ওএমআর ও সিআর মধ্যে পার্থক্য, সিআইটির, তারপরে ফাংশন এন্ড ডায়াগ্রাম, চিত্রসহ বর্ণনা, এলসিডির কনসেপ্টটা, চিত্রসহ বর্ণনা, আর ইলেকট্রোলুমিনেন্স ডিসপ্লে কি, এটা শর্ট নোট আকারে আসতে পারে। এটা আমি কোশ্চেন দেখি নাই আসতে, তোমরা দেখে নিও, এটা শর্ট নোট আকারে ইলেকট্রোলুমিনেন্স ডিসপ্লে কি আসতে পারে। যাই হোক মোটামুটি আজকের টপিকস এগুলোই ছিল। তাহলে আজকে লেকচার শেষ করি নাকি? কার কোনো কিছু জানা আছে? আর তোমাদেরকে এই যে প্রতিটা কোশ্চেন যে হচ্ছে এগুলো কি নোট করতেছো? আমাদের কিন্তু 8 টাকা ক্লাসে কিন্তু 4টা 32টা প্রায় 40টা কোশ্চেনের মতো হয়ে গেছে, 35-40টা কোশ্চেনের মতো হয়ে গেছে। তোমরা কি নোট করতেছো না সব রেখে দিচ্ছ? স্যার লিখতেছি, কিছু বাকি আছে, অনেকগুলা ডিরেক্ট পাচ্ছি না বইতেও নেটেও, তো এজন্য একটু টাইম লাগতেছে। হ্যাঁ এটা নোট করে নিতে হবে। এই যে বিভিন্ন সালের কোশ্চেন গুলো কালেক্ট করে ফেলবা। হ্যাঁ ওই বিভিন্ন সালের কোশ্চেন গুলো কালেক্ট করে সেগুলো ওই যে নোট করে ফেলবা, আর চিত্রগুলো বারবার ড্র করবা। আর তোমাদের যেহেতু পরীক্ষা কিন্তু দেখা যাচ্ছে যে হয়তো ভালো হইলে আল্লাহ যদি করোনা পরিস্থিতি ভালো করে তাহলে পরীক্ষা পরপর হয়ে যেতে পারে ন্যাশনাল ইউনিভার্সিটিতে, তখন কিন্তু এগুলো আগে থেকে প্র্যাকটিস না থাকে আর কিন্তু রেজাল্ট খারাপ হয়ে যাবে। এই জন্য বারবার বলতেছি ফুল প্রিপারেশন নিবা, এই যে প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করবা, হ্যাঁ যেন বাদ না থাকে। হ্যাঁ তো ঠিক আছে, ভালো থেকো, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। স্যার হ্যাঁ স্যার আমরা মানে যেই বইটা কলেজের বইতে অনেক কিছু নাই, তাহলে স্যার কোন বইটা কলেজের বই ফলো কোনটা? করব? স্যার আপনার লেখা যে বইটা কি নাই, অনেক কিছু কি নাই স্যার, অনেক টপিক ওইখানে পাই নাই। অনেক টপিক নাই। এটা হচ্ছে আমি যে আসলে আমি যে বইটা, এটা কিন্তু আমি লিখি নাই, বুঝতে পারছো? এটা আমার আসলে আমার ক্রেডিট এতটুকুই যে আমি কি করছি সেটা হচ্ছে বিভিন্ন যে বই আছে, 3-4টা বই সিলেবাসে থাকে, বুঝছো? তো সিলেবাসে থাকলে আমি তো অনেকদিন থেকে এই সাবজেক্টটা পড়াচ্ছি,
এখন পড়াইতে গিয়ে দেখা যাচ্ছে যে এগুলো এক এক বইতে এক একটা ছড়াই ছিটায় বিভিন্ন জিনিস আছে, আবার অনেক কিছু নাই। তো আমি যতটুকু পাইছি অনলাইনে প্লাস এই বিভিন্ন বইগুলোতে, এগুলো থেকে আমি কালেক্ট করে একটা জায়গায় একটা জড়ো করছি আর কি। এগুলো কপি করে করে সুন্দর করে আমি এক জায়গায় নিয়ে আসছি। এটা মোটামুটি তুমি 90% এর উপরে পেয়ে যাবা। আর 10% যেগুলো, এগুলো তুমি ওই রেফারেন্স বইগুলো তোমাদের তো কিনতে বলছি, ওগুলো তো দেখবো, ওগুলো তো পাবা না। যদি পাও তো ভালো, হ্যাঁ, ওখান থেকে কিছু হিন্টস নিতে পারো, নিলা। আর বেশিরভাগই যদি তুই একটা টপিক প্রশ্ন এরকম থাকে, অনলাইন থেকে সার্চ করে তোমাকে নোট করতে হবে। হ্যাঁ, এরকম দেখা যাচ্ছে যে 10% থাকতে পারে। হ্যাঁ, তুমি 90% কিন্তু কভার হয়ে যাবে। আমি আসলে কিন্তু এটা বই কিন্তু আমি নিজে রাইট করিনি, এটা হচ্ছে আমি কালেক্ট করছি আমার পড়ার সুবিধার্থে। তো পরবর্তীতে দেখে যাচ্ছে এটা দিছি, আমি মানে স্টুডেন্টদের হেল্প হয় এই জন্য দিছি। এটা স্টুডেন্টরা যারা যারা প্রয়োজন, এটা কিন্তু ম্যান্ডেটরি না, যাদের প্রয়োজন মনে করো হেল্প হবে একটু কালেক্ট করতে পারো, কিন্তু এটা রেফারেন্স বুক না। হ্যাঁ, এটা কিছু কিছু হ্যাঁ, এখন কিছু এটা কিছু 100% পাবে না। কনফিউজড, মানে আসলে ওই অ্যান্সারটা হয়েছে কিনা সেই ব্যাপারে একটু মানে কনফিউশনে আছি স্যার। যদি দেখে দিতেন নোটগুলা, মানে এখন নোটগুলো কোনোভাবে দেখার তো কোনো এই মুহূর্তে কলেজ খোলা ছাড়া তো পিডিএফ দেখার করে। উপায়। হ্যাঁ, পিডিএফ করে দিতে পারো, পিডিএফ করে আমাকে পাঠাইতে পারো, আমি দেখে দিলাম। তুমি আমাকে পিডিএফ জি স্যার, পাঠাই ঠিক দিও, আমি আছে। দেখবো কি অবস্থা। হ্যাঁ, জি এরপরে আচ্ছা তোমাকে আমি স্যার। জানাই দিব বা অন করব নেক্সট ক্লাসের আগে। আর আমাদের জি সিলেবাস আচ্ছা। দেখা যাচ্ছে অনেক হয়ে গেছে, আর অল্প একটা ক্লাস হইলে দেখা যাচ্ছে আমাদের শেষ হয়ে যাবে। তখন আমরা এগুলো রিভিশন দিব বা কোনো কোশ্চেন থাকতে এগুলো আবার আমরা একটু ডিসকাস করে নিব আর কি। হ্যাঁ, সমস্যা হবে না। জি আচ্ছা স্যার। তোমরা মোটামুটি সব রেডি করে ফেলো। আহ, যে কোশ্চেন গুলো আছে পাও সেগুলো আগে রেডি করে ফেলো, দুই একটা থাকলে অনলাইন থেকে কালেক্ট করে সব রেডি করে ফেলো আর কি। তো ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।